আমাকে একটা উদাহরণ দিতে পারেন? আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়ই। যখন কেউ বলে আমার একটি চাকরি পাওয়া দরকার, খুব সম্ভব সেক্ষেত্রে আবেগেরই চিন্তাটি করাচ্ছে। অর্থ না থাকার ভয় এই চিন্তার জন্ম দিচ্ছে। কিন্তু লোকেদের তো নিশ্চয়ই অর্থের দরকার আছে, তাদের বিল মেটাতে হয়। আমি বললাম, নিশ্চয়ই দরকার আছে। হাসলেন ধনবান বাবা। আমি যা বলতে চাইছি তা হলো প্রায় বেশিরভাগ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ, যদি যথেষ্ট অর্থ না থাকার ভয় জাগে, তখনই অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে না বেরিয়ে ভয়টা দূর করার জন্য তারা নিজেদের একটা প্রশ্ন করতে পারে, চাকরিটাই কি ভবিষ্যতের সবচেয়ে ভালোভাবে ভয়ের সমস্যার সমাধান করতে পারবে? আমার মতে উত্তরটা হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা হয়, সত্যি বলতে কি চাকরি একটা দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার বাবা সবসময় বলেছেন, স্কুলে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ আমি জানি উনি তাই বলেন। ধনবান বাবা হেসে বলেন, বেশিরভাগ লোকই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছে একটা ভালো উদ্দেশ্য। কিন্তু লোকেরা প্রধানত ভয় তাড়িত হয়ে এই পরামর্শের দিকে যায় এবং এই পরামর্শ দিয়ে থাকে। আপনি বলতে চাইছেন আমার বাবা ওটা বলেন কারণ উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, ধনবান বাবা সোজা উত্তর দিলেন। উনি এইভাবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে না পারবে না, এ সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বুঝো না, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান, আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর একটা চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এটা ভয় দূর করতে পারবে না। দেখো, সে ভয় ওকে সকালে উঠে কিছু টাকা রোজগার করতে বাধ্য করছে, আর সেই ভয়ই আবার তোমার স্কুলে যাওয়ার পিছনে এত জোরাজুরির কারণও হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি তোমাদের অর্থের ক্ষমতাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই, ভয় পেতে নয়। আর সেটা তোমাদের স্কুল শেখায় না। তুমি যদি তা না শেখো, তুমি অর্থের কৃতদাস হয়ে দাঁড়াবে। আমি এখন ওর কথা বুঝতে পেরেছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাইছিলেন যে শ্রীমতী মার্টিন দেখতে পায় না, তার কর্মচারীরা দেখতে পায় না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করছেন যেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলো ভুলি নাই। আমার দৃষ্টি সেদিকে প্রসারিত হয়ে গিয়েছিল, আর আমি সেই ফাঁদটা দেখতে শুরু করেছিলাম যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা হয়ে থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী, আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করি। ধনবান বাবা বললেন, আমি শুধু চেয়েছিলাম তোমরা ছেলেরা এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও, যে ফাঁদটা ভয় আর আশঙ্কা এই দুটো আবেগ দিয়ে তৈরি হয়েছে। ওগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। আমি শুধু অর্থের স্তূপ বানানোর শিক্ষা দিতে উৎসাহী নই, সেটা তোমাদের ভয় ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না। তোমরা শুধুই একজন উচ্চ রোজগারে কৃতদাসে পরিণত হবে। তাহলে আমরা কি করে ফাঁদটা এড়াবো? দরিদ্র আর আর্থিক সংগ্রামের প্রধান ভয় আর অজ্ঞতা। অর্থব্যবস্থা, গভর্নমেন্ট অথবা ধনীরা নয়, স্ব আরোপিত এই ভয় আর অজ্ঞতাই মানুষকে ফাঁদে জড়িয়ে ফেলেছে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজের ডিগ্রি অর্জন করো। কিভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের শেখাবো। ধাঁধার রহস্যগুলো এবার সামনে আসছে। আমার উচ্চশিক্ষিত বাবার উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন ছিল, কিন্তু স্কুল বাবাকে কখনো শেখায়নি কিভাবে অর্থ অথবা ভয়কে বশে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুটো আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি। তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো, কিন্তু অর্থের আশঙ্কা কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করবে? মাইক জিজ্ঞাসা করলো। যখন আমি তোমাদের পয়সা বাড়ানোর লোভ দেখাচ্ছিলাম, তোমাদের কেমন মনে হচ্ছিল? তোমরা কি খেয়াল করেছিলে যে তোমাদের আশঙ্কা ক্রমশ বাড়ছিল? আমরা সম্মতিসূচক মাথা নাড়লাম। আবেগের কাছে নিজেদের সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে, সেটাই সবচেয়ে বড় প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুই আবেগ দিয়ে পরিচালিত হওয়া, চিন্তাকে আবেগ দিয়ে প্রবাহিত করা নয়।
বেশিরভাগ লোক ভয় এবং লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে, সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক মাইনের চেক, মাইনের বাড়া আর চাকরির নিরাপত্তার পিছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগতাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটি ঠিক একরকম একটি ছবির মতো। একটি গাধা একটি ঠেলা টানছে, তার মালিক ঠিক গাধাটির নাকের সামনে কাজল ঝুলিয়ে দিয়েছে। গাধার মালিক হয়তো যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া বা অলীক বস্তুকে তাড়া করছে। দিনের পর দিন ওখানে আর একটি গাজর থাকবে গাধাটির জন্য। মানে সেই মুহূর্তে আমি একটা বেসবল গ্লাভস, মিষ্টি বা খেলনার কল্পনা করতে শুরু করি, সেটা ওই গাধাটার গাজরের মতো হয়ে যায়। মাইক জিজ্ঞাসা করলো, হ্যাঁ, তুমি যত বড় হতে থাকো তোমার খেলনার দাম তত বাড়তে থাকবে। একটা নতুন গাড়ি, একটা নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার জন্য একটা বড় বাড়ি। ধনবান বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে আর লোভ তোমাকে ডাকতে থাকবে, তোমাকে বিপথে নিয়ে যাবে। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করলো। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরো তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা। তাই প্রায় অনেক ধনীরা যখন আরো বড় লোক হতে থাকে তাদের ভয় বাড়তে থাকে। অর্থ হচ্ছে এই গাজর একটি অলীক বস্তু। গাধা যদি পুরো ছবিটা দেখতে পেত, সে হয়তো গাজরের পিছনে তাড়া করার সিদ্ধান্তটা একেবারে ভেবে দেখত। ধনবান বাবা বোঝাতে থাকলেন, মানুষের জীবন অজ্ঞতা আর জ্ঞানের একটি সংগ্রাম। ব্যাখ্যা করে তিনি আরও বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয়, সেখানেই তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি কলা অথবা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দমকল কর্মী, যোদ্ধার প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে আর সমাজ উন্নত হয়। সেই জন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। আর দুর্ভাগ্যবশত অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ শুরু নয়। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধনবান বাবা মৃদু মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলি সব বুঝতে পারিনি, কিন্তু যেমন সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের কাছে বছরের পর বছর শিক্ষা দেয়। প্রায় তারা চলে যাওয়ার অনেকদিন পর পর্যন্ত সেই শিক্ষা বজায় থাকে। আমার বাবার এই কথাগুলি আজও আমার সঙ্গে রয়েছে। আজ আমি একটু নিষ্ঠুর হয়েছি, বললেন ধনবান বাবা। এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সবসময় এই আলোচনাটা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় শ্রীমতী মার্টিনের কথা মনে করো। আমি চাই তোমরা সবসময় গাধার কথাটা মনে রাখো। কখনো ভুলে যেও না যে তোমাদের দুটো আবেগ, ভয় আর আকাঙ্ক্ষা, তোমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাই তোমাদের সচেতন থাকতে হবে, যাতে ওই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের স্বপ্নগুলির খোঁজ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য স্বাভাবিক পরিশ্রম করাটা নিষ্ঠুরতা। মাঝরাতে বিল মেটানোর চিন্তায় ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন। এমন একটি জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত মাইনের চেকের সাইজ দিয়ে, সত্যি সেটা কোনো জীবনই নয়। এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তার অনুভূতি দেবে, এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা বলা ছাড়া আর কিছু না। অর্থ কিভাবে মানুষের জীবন চালায়, তোমাদের জীবনে সেটা হতে দিও না। দয়া করে অর্থকে তোমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দিও না। একটা সফট বল আমাদের টেবিলের নিচে চলে এসেছিল। ধনবান বাবা সেটা কুড়িয়ে নিয়ে ফেরত দিয়ে দিলেন। তাহলে আর ভয়ের সঙ্গে অজ্ঞতা কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। কারণ অর্থের সম্বন্ধে অজ্ঞতাই এত লোভের আর ভয়ের কারণ। ধনী বাবা বললেন, তোমাদের কয়েকটা উদাহরণ দেওয়া যায়। একজন ডাক্তার তার পরিবারকে বেশি সাহায্য হবে বলে আরো অর্থ চাইছিলেন, তাই তিনি তার ফি বাড়ালেন। এটা গরিব লোকেদের বেশি আঘাত করলো, তাই গরিব লোকেদের স্বাস্থ্য ধনীদের চেয়ে খারাপ হতে লাগলো। যেহেতু ডাক্তাররা তাদের রেট বাড়িয়েছেন, অ্যাটর্নিরাও তাদের রেট বাড়িয়ে দিল। অ্যাটর্নিদের রেট বেড়ে যাতে স্কুলের শিক্ষকরাও বেশি মাইনে দাবি করলো, আর ফলে আমাদের ট্যাক্সও বেড়ে গেল। এভাবেই বাড়তে লাগলো। শীঘ্রই ধনী আর দরিদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর পার্থক্য দেখা দেবে, যে বিশৃঙ্খল শুরু হয়ে যাবে, আর একটা বড় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বড় বড় সভ্যতা তখনই ধ্বংস হয়েছে যখন ধনী দরিদ্রের পার্থক্য অতিরিক্ত বেড়ে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হয় একথা প্রমাণ করার জন্যে
যে আমেরিকাও এই রাস্তায় চলেছে। আমরা ইতিহাস থেকে শুধু তারিখ আর নামগুলি মুখস্থ করি, কিছুই শিক্ষা নেই না। দাম তো বাড়বেই, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। যে শিক্ষিত সমাজে একটা সুষ্ঠুভাবে কর্মরত সরকার আছে সেখানে নয়। দাম আসলে কমে যাওয়া উচিত, যদি এটা প্রায় শুধু তত্ত্বগতভাবে সত্যি। অজ্ঞতার ফলে যে লোভ আর ভয় সৃষ্টি হয় তাতে দাম বেড়ে যায়। যদি স্কুলের লোকেদের অর্থ সম্বন্ধে শেখানো হয় তাহলে আরও অর্থাগম হবে এবং দাম কমে যাবে। কিন্তু স্কুল শুধু মানুষকে অর্থের জন্য শিক্ষা দেওয়াতে মনোনিবেশ করে, কি অর্থের ক্ষমতাকে লাগাম দেওয়া যায় তাতে নয়। কিন্তু আমাদের কি ব্যবসা শেখান নেই? মাইক জিজ্ঞাসা করল। আমার মাস্টার ডিগ্রির জন্য ব্যবসা স্কুলে পাঠাতে তুমি আগ্রহী নও? হ্যাঁ, ধনীবাবু বললেন, কিন্তু প্রায় ব্যবসা স্কুলগুলো তাদের কর্মচারীদের এমন প্রশিক্ষণ দেয় যে তারা সার্টিফিকেট বা পরিশীলিত বিন কাউন্টার হয়ে ওঠে। ভগবানই জানেন যখন একজন বিন কাউন্টার ব্যবসা চালায় তখন কেমন হয়। তারা যা করে তা হলো সংখ্যার দিকে তাকিয়ে থাকে, লোকেদের চাকরি থেকে বরখাস্ত করা আর শেষে ব্যবসাটা বন্ধ করে দেওয়া। আমি জানি, কারণ আমি বিন কাউন্টারদের নিয়োগ করি। তারা যা ভাবে তা হলো কি করে খরচা কমানো যায় আর দাম বাড়ানো যায়, যেটা আরও সমস্যার সৃষ্টি করে। বিন কাউন্টিংয়ের কাজ উল্লেখযোগ্য। আমি আশা করি আরও লোকেরা এ বিষয়ে সচেতন হয়ে উঠুক। কিন্তু এটাও পুরো ছবি তৈরি করে না, ধনবান বাবা রাগতভাবে যোগ করলেন। এর কি সমাধান আছে? মাইক জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ধনবান বাবা বললেন, চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে চিন্তা করো না। যখন প্রথম তোমরা ছেলেরা তোমাদের আবেগকে আয়ত্তে আনতে পেরেছিলে, আমার জন্য বিনা পয়সায় কাজ করতে রাজি হয়েছিল, আমি জানতাম আশা আছে। আবার যখন আমি তোমাদের আরও অর্থের লোভ দেখাচ্ছিলাম, তোমরা নিজেদের আবেগকে রোধ করেছিলে। তোমরা আবার চিন্তা করতে শিখেছিলে, যদিও তোমাদের মন আবেগপূর্ণ ছিল। ওটাই প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা এত জরুরি কেন? আমি জিজ্ঞেস করলাম। সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। যদি তোমরা শিখতে চাও, আমি তোমাদের ব্রায়ার প্যাচ নিয়ে যাব, যেখানে বেশিরভাগ লোকই যেতে চায় না। তোমরা যদি আমার সঙ্গে যাও, তোমরাও অর্থের চিন্তা ছেড়ে দেবে, বরং অর্থকে তোমাদের জন্য কাজ করাতে শিখবে। আর যদি আমরা তোমার সঙ্গে যাই, আমরা কি পাবো? যদি আমার কাছ থেকে শিখতে রাজি হও, তাতে কি হবে? আমরা কি পাবো? আমি জিজ্ঞেস করলাম। যা ব্রায়ার র্যাবিট পেয়েছিল, ধনবান বাবা বললেন, টার বেবি থেকে মুক্তি। সত্যি কি ব্রায়ার প্যাচ আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ধনবান বাবা বললেন, ব্রায়ার প্যাচ হচ্ছে আমাদের ভয় আর লোভ। ভয়ের কারণ অন্বেষণ করে। আমাদের লোভ আমাদের দুর্বলতা, আমরা আমাদের দুর্দশাগ্রস্ত দিকের মোকাবিলা করাই এর থেকে নিষ্কৃতি রাস্তা। বুদ্ধি দিয়ে সঠিক চিন্তাধারা বসে নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এই রাস্তাটি খুঁজতে হয়। চিন্তাধারা বেছে নেওয়া মানে? মাইক জিজ্ঞাসা করলো হতবুদ্ধি হয়ে। হ্যাঁ, আমরা কি চিন্তা করব সেটা বুদ্ধি দিয়ে বেছে নেব, আবেগের বশীবর্তী হব না। বিল মেটানোর দুশ্চিন্তায় সকালে উঠে চাকরিতে গেলেই সমস্যার সমাধান হবে না। একটু সময় নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন একটা প্রশ্ন, এই সমস্যার সব থেকে ভালো সমাধান কি আরও কঠোর পরিশ্রম? বেশিরভাগ লোকেরা নিজেদের কাছে এই সত্যিটা বলতে দ্বিধাবোধ করে যে ভয়ই তাদের নিয়ন্ত্রণ করে এবং তাদের চিন্তা শক্তি নেই, তাই বাড়ির বাইরে কাজ করতে দৌড়ায়। টার বেবি তখন সব নিয়ন্ত্রণ করে। চিন্তাধারা বশে নেওয়া বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি। আর আমরা সেটা কিভাবে করবো? মাইক জিজ্ঞাসা করলো। সেটাই আমি তোমাদের শেখাবো। আমি তোমাদের শেখাবো যাতে তোমাদের বসে নেবার বুদ্ধি বিবেচনা থাকে, যাতে সকালে উঠেই কোনো মতে কফিটা গিলে অফিসে ছোটার মতো দ্রুত প্রক্রিয়ার বদলে তুমি চিন্তা ভাবনা করতে শেখো। মনে রেখো আমার আগের কথাটা, চাকরি শুধু এক দীর্ঘদিনের সমস্যার সাময়িক অল্প দিনের সমাধান। বেশিরভাগ লোকের মাথায় শুধু একটা সমস্যা থাকে এবং এটা সাধারণত অল্প দিনের সমস্যা। যেমন মাসের শেষে যে বিল আসবে, অর্থাৎ টার বেবি। অর্থই এখন তাদের পরিচালনা করে, তাই তাদের বাবা মা যা করেছিল তারাও তাই করে। প্রতিদিন সকালে ওঠে আর অর্থের জন্য কাজ করতে চায়। বুদ্ধি বিবেচনার বদলে আবেগই এখন তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। আবেগের চিন্তা আর বুদ্ধির চিন্তা প্রভেদ কোথায় বলতে পারো? মাইক জিজ্ঞাসা করলো। হ্যাঁ, এটা আমি সবসময় শুনি, ধনবান বাবা বললেন। যেমন সবাইকে কাজ করতে হয়, অথবা ধনীরা অসাধু, অথবা আমি চাকরি বদল করব, কিংবা এই মাইনে বাড়ানোর যোগ্যতা আমার আছে, তুমি আমাকে ধাক্কা দিতে পারো না, অথবা আমি এই চাকরিটা পছন্দ করি কারণ এটা সুনিশ্চিত। এমন কিছু আছে যা আমি পাচ্ছি না,
এরকম কথা প্রায় শুনি, কিন্তু এমন কোনো কথা শুনতে পাই না যা আবেগপ্রধান চিন্তাকে ভেঙে আরও স্পষ্টভাবে চিন্তা করার সুযোগ দেয়। মানতেই হবে এটা একটা মহান শিক্ষা। কখন একজন আবেগ থেকে কথা বলছে আর কখন পরিষ্কার চিন্তা থেকে কথা বলছে, এই ব্যাপারটা শেখা এমন একটি শিক্ষা যা আমাকে সারা জীবন খুব সাহায্য করেছে, বিশেষত সেসব ক্ষেত্রে যখন আমি নিজেও প্রতিক্রিয়া তাড়িত হয়ে বলছি, স্বচ্ছ চিন্তা থেকে নয়। আমরা যখন দোকানের দিকে ফিরছি, ধনবান বাবা বুঝিয়ে বললেন যে ধনীরা সত্যি অর্থ তৈরি করে, তারা এর জন্য কাজ করে না। তিনি বোঝাতে থাকলেন যে মাইক আর আমি অর্থ তৈরির উদ্দেশ্যে যে সীসা থেকে 5 সেন্টের টুকরো তৈরি করেছিলাম, আমরা ধনীদের চিন্তাধারার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সমস্যা হলো এটা করা আমাদের পক্ষে বেআইনি আর গভর্নমেন্ট বা ব্যাংকের পক্ষে আইনসম্মত, কিন্তু আমাদের জন্য নয়। তিনি বোঝালেন মুদ্রা বানানোর আইনসম্মত উপায় আছে, আবার বেআইনি উপায়ও আছে। ধনবান বাবা বোঝাতে থাকলেন